প্রিয় বন্ধুগণ, আজকে আমি শোনাতে চলেছি আনন্দ বাগচির কলমে ভুতুড়ে রসিকতা। গল্পটি অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। আরও এই ধরনের গল্প শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন বন্ধুগণ, গল্পটি শুরু করা যাক। গতকাল আগের ঘটনা, তবু চোখ বুঝলে সেদিনের কথা বলে মনে হয় আমার কাছে, কিছুতেই ভুলতে পারি না। এতকাল পরে এই কলকাতায় বসেও গায়ে কাঁটা দেয়। ঘটনাটা লিখতে বসে এই রাত্রিরে এখনো আমার গায়ের লোম খাড়া হয়ে উঠেছে। গণপতিদের বাড়ির দোতলার হল ঘরে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম। অবশ্য আড্ডা দিচ্ছিলাম বললে ভুল বলা হবে, আমরা আড্ডা দেবার ভান করছিলাম। আসলে ফটকের অপেক্ষা করছিলাম সেই বিকেল 5টা থেকে। যদিও 5টার সময় ও কথাচিতই এখানে আসে, ওর আস্তে আস্তে সন্ধ্যা লেগে যায়। মাসিমা মানে গণপতির মা যখন চা আর জলখাবার পাঠিয়ে দেয় এ ঘরে, ঠিক তার কিছু আগে ও এসে হাজির হয় কানেটো করা একমুখ হাসি নিয়ে। তারপর সিঙাড়ার চুবড়ির কাজ ঘেঁষে বসে পড়ে। রোজ একটিমাত্র বাক্যই মুখস্থ সংলাপের মতো আওড়ে যাবে। ইস, আজ বড্ড দেরি করে ফেললাম তাই না? আগে আগে জবাব দিতাম, এখন আর দিই না। এখন আমরা সবাই ওর ওপরে তিতিবিরক্ত, কেউ আর ওকে পছন্দ করি না। ওর মতিগতি বুঝে ফেলার পর অসহ্য লাগারই কথা। আসলে ফটকে আমাদের বন্ধু টন্ধু কেউ নয়, ফাঁক তালে আমাদের মধ্যে এসে ভিড়ে গেছে। গল্প করতে আড্ডা দিতে আদৌ আসে না, আসে জম্পেশ খাওয়ার লোভে। মাসিমার হাতের ওই বোম্বাই সাইজের গব্ব ঘিতে ভাজা সিঙাড়া আর প্রায় টেনিস বলের সাইজের কাঁচাগোল্লার কথা ভাবলেই আমাদের জিভে জল আসে। তা ওর মতো হ্যাংলা পেটুকের তো কথাই নেই। টপ স্পিডে মুখ চালিয়ে ও শেষ পর্যন্ত আমাদের ভাগেও ভাগ বসায়। তারপর চায়ের কাপের শেষ বিন্দুটি পর্যন্ত শুষে খেয়ে মিনিট 5 ক্লাউন মার্কা হাসি মুখে কেমন ঘরের মধ্যে বসে থাকে। শেষে যেন ধর্মর করে জেগে উঠে বলে, ইস, আজ বড্ড দেরি করে ফেললাম, বলেই নিঃশব্দে ভ্যানিশ হয়ে যায়। ওর ওপর আমরা চটেছি কি সাধে? কিন্তু গণপতি নিতান্ত ভদ্র ছেলে, ভালো মানুষ। বাড়িতে কেউ বন্ধুর মতো এলে তাকে অপমান করে তাড়ানো তো দূরের কথা, দুটো কড়া কথা বলা ওর পক্ষে সম্ভব নয়। তাই অনেক পরামর্শ এঁটে আমরা আজ তৈরি হয়েছি ফটকের এমন শিক্ষা দিতে, যাতে নিজে থেকেই ও সটকে পড়ে আর কখনো না এ বাড়িমুখো হয়। কিন্তু এই গল্পের আগেও একটা গল্প আছে। ম্যাট্রিক পরীক্ষা দিয়ে তখন হঠাৎই বেকার হয়ে পড়েছি। সামনে দুদু ছুটি, অখণ্ড অবসর, অথচ কিছুই করার নেই। আচমকা স্বাধীনতা পেয়ে গেলে যেমনটি হয় আর, এটা ভাঙছি ওটা জুটছি, গল্পের বই পড়েও সময় কাটতে চায় না। সকাল বিকাল টোটো কোম্পানির বিনামাইনের চাকরি বেছে নিয়েছি। আইরিটোলার বিকেপাল এভিনিউতে তখন দুপুরবেলায় ছেলেরা সাইকেল শিখ। শহর তখন কীরকম ফাঁকা ছিল বুঝতেই পারো। ঘন্টা পিছু নামমাত্র ভাড়ায় সাইকেল পাওয়া যেত। সাইকেল জানাই ছিল আমাদের, শুধু পুরনো অভ্যাস ঝালাই করতে উঠে পড়ে লেগে গেলাম আমরা। 2 চাকার ভাড়া করা পক্ষীরাজ ছুটিয়ে আমরা শহরতলির তেপান্তরের দিকে চলে গিয়েছিলাম সেদিন। শুধু আমাদের ঘোরার নয়, আমাদের তখন পাকা গজিয়েছে। এক এক দিন এক এক দিক আবিষ্কার করতে বেরিয়ে পড়ি। আজ শুনে তোমরা হাসবে, কিন্তু তখন কলকাতা শহরটাকেই অনেক বড় মনে হতো। শহরতলি মানেই যেন বিদেশ। আইরিটোলা থেকে চিড়িয়ামোড় কিংবা ঘুঘুডাঙ্গা তখন অনেক দূরে। বিটি রোড দিয়ে এত বাস মিনি ট্যাক্সি তখন চলতো না, সেটা ছিল পায়ে হাঁটার যুগ। টালার নতুন পুল পেরিয়ে সবে পাইকপাড়ার মুখে পৌঁছেছি, অমনি কে যেন ডাকলো আমাদের নাম ধরে। আমি, লালু আর অমনি সাইকেল থামিয়ে ঘাড় ফিরিয়ে দেখি গণপতি সামন্ত। ওরিয়েন্টাল স্কুলে ক্লাস 9-এ এসে ভর্তি হয়েছিল। সামান্য বন্ধু ছিল, একই সেকশনে পড়ি বলে, কিন্তু ঘনিষ্ঠতা ছিল না। তবু পোশাক আশাকে আর হালচালে বুঝতাম ও আমাদের মতো না, বড় লোকের ছেলে। হাতে এক গছা নেমন্তন্নের চিঠি নিয়ে ও এগিয়ে এলো আমাদের দিকে। তোমরা এদিকে? এই বেড়াচ্ছি। কিন্তু তুমি এদিকেই থাকো বুঝি? না, তবে এবার থেকে থাকবো, বলেই সাইকেলের সিটের ওপর রেখে 3টে খামের ওপর আমাদের 3 জনের নাম লিখে দিয়ে বলল, রাস্তায় চিঠি দিলাম বলে কিছু মনে করো না। কাল আমাদের নতুন বাড়িতে গৃহপ্রবেশের নেমন্তন্ন, এসো কিন্তু। মনে করব কি, নেমন্তন্নটা লুপে নিলাম। পরের দিন গিয়ে দেখি নতুন বাড়ি ঠিক না, একটা পুরনো বাগান বাড়িকেই ঘষে মেজে চমৎকার 3 তলা বানানো হয়েছে। আর এলাই আয়োজন করেছেন গণপতির বাবা।
দমভর খেয়ে আমরা ফিরে আসছিলাম, কিন্তু গণপতি ওর বাড়ির সবার সঙ্গে আলাপ করিয়ে দিল। আমরা ওর স্কুলের বন্ধু শুনে সবাই খুব খুশি। ওর মা তো বলেই বসলেন, বাহ, ভালোই বল, রোজ বিকেলে তোমরা বেড়াতে বেড়াতে চলে আসবে। নতুন এ পাড়ায় এসে গনুও বড্ড একলা হয়ে গেছে। সেই থেকে আমরা গণপতির বন্ধু, রোজ আসি গল্প করতে। চারপাশ খোলামেলা, ফাঁকা, খুব চমৎকার, বেড়াতে আসার মতো জায়গাই বটে। দোতলার হলঘরটায় বসে নিরিবিলিতে জমিয়ে আড্ডা দিই। নিমাই 5-4 মাস কাটে, চা জল খাবার পৌঁছে দিয়ে যায়। প্রথম রাউন্ডে আসে বড় 1 গ্লাস করে ঘরে পাকানো গুলাবি লস্যি। আড়ইটলার ঘিঞ্জি পাড়া আর মুড়ি তেলে ভাজার জগৎ থেকে বেরিয়ে এসে সত্যি স্বস্তির নিঃশ্বাস ফেলি আমরা। শুধু অস্বস্তি ওই ফটিকচন্দ, ও মাঝখানে এসে যা রসভঙ্গ করে, আমাদের নিরঙ্কুশ আড্ডায় বেরসিকের মতো থাবা বসায়। যেমন মোটা চেহারা, তেমনি মোটা বুদ্ধি ছেলেটার, আর তেমন কিন্তু রুচি। চুনোট করা ধুতি আর গিলে করা পাঞ্জাবি পরে, গায়ে একগাদা সেন ঢেলে যেন সে ধেরে নিদবস সেজে হাজির হয়। এই বয়সে এই চেহারায় কেউ আড্ডা দিতে আসে ভাবাই যায় না। সিঁড়ির মুখে ওর জুতোর শব্দ পাওয়ার আগেই সেন্টের গন্ধ পাই। এসেই শুরু মেয়েলি গলায় ওর মুখস্থ বায়না ছুঁড়ে দেয় আমাদের দিকে। লালু বাঁকা গলায় আমার কানে কানে বলে, বাবু কালচার। শেষে থাকতে না পেরে একদিন বলেই ফেললাম গণপতিকে, তোমার বন্ধুটি ভাই কেমন যেন, কিছু মনে করো না। ফটিক সেইমাত্র একরাশ সিঙাড়া আর কাঁচা গোল্লাকে গল্লায় পাঠিয়ে উঠে গেছে। গণপতি আমার কথায় চমকে উঠে বলল, কার কথা বলছো? ফটিকচন্দ? আমি গলায় ঝাঁঝ মিশিয়ে বলি, আড্ডাটাকে রোজ যেন কেমন মাটি করে দেয়। ও তোমাদের সঙ্গে আসে, আমি ভাবি তোমাদের বন্ধু। এবার দ্বিতীয় দফা চমকানোর পালা গণপতির। বলল, সে কি, ও তোমাদের সঙ্গে আসে, আমি ভাবি তোমাদের বন্ধু। লালু বলল, না, আমরা কসমিন কালে ওকে দেখিনি। অবনী বলল, গৃহপ্রবেশের দিন প্রথম দেখেছি। আমার পাশে বসে 36খানা লুচি আর 25টা রসগোল্লা খেয়েছিল রাক্ষসের মতো। কিরে, ঠিক না? আমার দিকে সমর্থনের চোখে তাকালো অবনী। আমি বললাম, হ্যাঁ ঠিক তাই। ওর খাদ্য তালিকাটা শুধু ওই রসগোল্লা আর লুচিতেই ঠেকে থাকেনি সেদিন। আমি তো ভেবেছিলাম বেটা সেই রাতেই কলেরা হয়ে মরবে। গণপতি বলল, যা, ওরকম বলিসনি, খেতে একটু ভালোবাসে আর কি। লালু চটে গেল, বলল, একটু? ওকে তুই একটু খাওয়া বলিস? খাওয়া ছাড়া ও জানেটা কি? এখানে কি ও আড্ডা দিতে আসে ভাবিস? রাম ছাগল বেটা। আমি চিন্তিত গলায় বললাম, যে ছাগলই হোক, আমি ভাবছি রহস্যটা কি, ও কে, কোত্থেকে আসে? গণপতি মাথা চুলকে বলল, তাহলে বোধহয় পাড়ারই কেউ। বাবা নেমন্তন্নের পত্র ছড়িয়েছিল এন্তার, এই পাড়ারই কোনো বাড়ির ছেলে। তবে প্রথম কদিন কিন্তু ও তোদের পেছন পেছনই এসেছে, তাই আমি ভেবেছিলাম। অবনী বলল, রবাহত জিনিস? রবাহত বলে একটা কথা আছে, এবার বাংলা কোশ্চেন বাক্যে রচনা করতে দিয়েছিল, কিন্তু অত দেখছি রবাহুতও নয়। লালু রাগী গলায় বলল, তাহলে এবার এর একটা বিহিত করা দরকার, একটা মক্ষম দোয়াই বাদলা দেখি অবনী। তোর মাথায় তো নানা রকম ফন্দি ফিকির ভালো খোলে। অবনী গণপতির দিকে তাকিয়ে বলল, কি রাজি? গণপতি একটু চুপ করে থেকে বলল, আমি কিন্তু মুখে কিছু বলতে পারবো না, কোনো কৌশলে যদি ওকে ভাগাতে পারো আমার আপত্তি নেই। আমি বললাম, মাথায় একটা আইডিয়া এসেছে। ছেলেটাকে দেখে মনে হয় ভীতু টাইপের, ওকে ভূতের ভয় দেখাতে হবে, তাহলে অন্তত সন্ধেবেলা তোদের এই নির্জন বাড়ির ধারে কাছে আসতে সাহস পাবে না। অবনীর মুখ চোখ সঙ্গে সঙ্গে উজ্জ্বল হয়ে উঠল। লালু মৃদু আপত্তি জানালো, ভূতের ভয় ওর নাও থাকতে পারে, না থাকলেও পাইয়ে দিতে পারবো। অবনী রহস্যময় হাসি হাসলো, কিরে গনু, তোদের নিমাইকে দলে পাওয়া যাবে না বল? স্বচ্ছন্দে গণপতি ঘাড় হেলালো। শূন্যে একটা তুড়ি ফাটিয়ে অবনী বলল, তাহলে শোন। আমরা ঘন হয়ে বসলাম। অবনী তার প্ল্যান রসিয়ে রসিয়ে বলল, এই ঘরে আগে নাকি একজন বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছিল। খবরটা বাড়ি কেনার আগে গণপতির বাবা জানতে পারেননি, কিন্তু পরশু রাত্রির থেকে হঠাৎ ভুতুরে উৎপাত শুরু হয়েছে। সন্ধ্যে থেকেই একটার পর একটা ঘরের বাল্ব ফিউজ হয়ে যেতে থাকে, আবার দিনের বেলা সেগুলো দিব্যি জ্বলে ওঠে। স্কাইলাইটগুলো খোলে আর বন্ধ হয়, দরজাগুলো আপনা আপনি বন্ধ হয়ে যায়, বাইরে থেকে শাটার টেনে রেখে যায়। ঘরের ভেতর যখন তখন গুলির শব্দ শোনা যায়, আর বারুদের গন্ধে বাতাস ভারী হয়ে ওঠে। এমনি ধরনের নানা উৎপাত। শুকনো মুখে
বেশ ভয় পাওয়া গলায় এই গল্পটা ফটকে আসার পর গণপতি বলবে, যেন সকলকেই বলছে এই প্রথম। তার আগে কাল সকালেই একটা ফিউজ বাল্ব জোগাড় করে লাগিয়ে রাখতে হবে এই ঘরে। কালীপটকা ভরে দুটো মোটা মোমবাতি রেডি করে আনার ভার অবনী নিজেই নিল। ইলেকট্রিক আলোর বদলে ওই মোম দুটো জ্বলবে এই ঘরে। পটকা এমনভাবে সেট করতে হবে যাতে মিনিট 10 মধ্যে ওর বলতে আগুন ধরে যায়। সেই সঙ্গে আর একটা কাজ সেরে রাখতে হবে, এ ঘরের স্কাইলাইটগুলো কালো সুতো বেঁধে সেই সুতোর প্রান্তগুলো ওপরতলার জানালার শিকের সঙ্গে জড়িয়ে রাখতে হবে, এমনভাবে যাতে নিমাই 3তলার ঘর থেকেই এই ঘরের স্কাইলাইটগুলো খুলতে আর বন্ধ করতে পারে। জলখাবার দিয়ে যাওয়ার পর নিমাইয়ের কাজ হবে এ ঘরের ভেজানো দরজা দুটোয় নিঃশব্দে ছিটকানি টেনে দিয়ে যাবে। তারপর মিনিট কয়েক পরে স্কাইলাইটের খেলা শুরু করবে। এদিকে ভূতের গপ্প জমে উঠেছে, ওই বলে আমরা খুব ভয় পেয়ে যাব। তারপর যেই দড়াম করে মোমবাতি নিভে যাবে, আমরা আঁতকে উঠে জড়ামড়ি করে ছুটে গিয়ে দরজা খোলার চেষ্টা করব। দরজা বাইরে থেকে বন্ধ, সুতরাং খুলবে না। লালু অন্ধকারের মধ্যে কুকুরের কান্নার ডাক ডেকে আমাদের পিলে চমকে দেবে। বহুদিনের প্র্যাকটিস, ওই ডাকটা ও মক্ষম ডাকতে পারে। তারপর দেখা যাবে মজাটা। পরের দিন যথারীতি আমরা আগেভাগেই গণপতিদের বাড়ি গিয়ে হাজির হলাম। সব ব্যবস্থা পাকা। আমরা 4 জন অপেক্ষা করে আছি, কিন্তু ফটকে আসছে না। ধীরে ধীরে বিকেল মোড়ে সন্ধে হলো। বাইরে অন্ধকারও ধীরে ধীরে ঘন হলো। মাসিমার পাঠানো সিঙাড়ার গামলা আর কাঁচাগোল্লার থালা নিয়ে নিমাই এসে গেল। অবনী অজ্ঞতা মোম দুটো জ্বেলে দিল। তারপর নিমাইকে ইশারায় ডেকে কানে কানে বলল, তুই জলে যাস না যেন, ধারে কাছেই থাকিস। ওই দাদাবাবু এলে আস্তে করে দরজার ছিটকানি লাগিয়ে দিয়ে চলে যাবি। বাকি সব মনে আছে তো? নিমাই দাঁত বের করে হাসলো। 1 মিনিট 2 মিনিট করে সময় গড়িয়ে যাচ্ছে। উত্তেজনায় আমাদের হাতের আঙুল ঠান্ডা হয়ে এসেছে। গরম সিঙারাও জুড়িয়ে আসছে কোমর। কিন্তু আমাদের সেদিকে কোনো খেয়ালই নেই। গোটা প্ল্যানটা না আপসেট করে দেয় ফটকে। লালু আর থাকতে না পেরে কোকিয়ে উঠল, মোমবাতি না ফেটে যায় দুম করে। চুপ কর, অবনী ধমক দিয়ে উঠল। যখন তখন ফাটলেই হলো। আমি ঘড়ি দেখছি না, এখনো পাক্কা 6 মিনিট বাকি। ঠোঁটে আঙুল ছুঁয়ে গণপতি ইশারা করলো, আর ঠিক সেই মুহূর্তে এক ঝলক ঠান্ডা হাওয়ার মতো সেন্টের দিব্য গন্ধ আমার নাকে এসে পৌঁছালো। পরের মুহূর্তেই জুতো শব্দ। ফটকে মুখ বাড়ালো ঘরের মধ্যে। এক মুহূর্তে ধমকে ঘরের মধ্যে এগিয়ে আস্তে আস্তে বলল, ইস, আজ বড্ডই দেরি করে ফেললাম, তাই না? আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, হ্যাঁ। সিঙাড়াগুলো বোধহয় এতক্ষণ ঠান্ডা হয়েই গেল। বলেই ফটকে গামলা থেকে সিঙাড়া তুলে নিল এক থাবায় 2টো। তারপরেই সিঙাড়ায় জলহস্তির মতো কামড় বসাতে বসাতে বলল, এ কি মাইরি, তোমরা ভূতের মতো মোম জ্বালিয়ে বসে আছো কেন? লালু তাড়াতাড়ি বলল, বাল্ব ফিউজ হয়ে গেছে। অবনী বলল, তাই তো গণপতি, আর একটা বাল্ব কিনে আনা না নিমাইকে দিয়ে। কানে পৌঁছাওয়ার মতো নয়, তবু আমরা টের পেলাম দরজার ছিটকানি আটা হয়ে গেল। শব্দটা ভুল শুনিনি, তার প্রমাণ লালু আমাকে চিমটি কাটলো। গণপতি যেন অনিচ্ছা সত্ত্বেও হাতে একটা সিঙাড়া তুলে নিয়েছিল। বলল, লাভ নেই, সেই তো আবার ফিউজ হয়ে যাবে। ফিউজ হয়ে যাবে তার মানে? প্রশ্নটা ছুঁড়ে দিয়ে অবনী গণপতিকে চোখ টিপল। কিন্তু ফটকের তখন প্রায় বেহুশ অবস্থা। তার হাত একবার গামলা একবার থালা ছুঁয়ে চলছে। মনে হচ্ছে আজ দেরিতে আসার জন্য বুঝি মরিয়া হয়ে উঠেছে। গণপতি অবনীর ধত্তাই পেয়ে সবিস্তারে গল্পটা শুরু করলো, বেশ জোরে জোরেই, যাতে ফটকের কর্ণগোচর হয় প্রতিটি শব্দ। উদ্দেশ্য সিদ্ধ হয়েছে মনে হলো, কারণ ফটকে খাওয়া থামিয়ে বারদুই গণপতির মুখের দিকে তাকালো। এমন সময় বেশ শব্দ করে স্কাইলাইট দুটো নাচানাচি শুরু করে দিল। ওই ওই, আমি আতকে ওঠার মতো করে চেঁচিয়ে উঠলাম। লালু এক হাত লাফিয়ে উঠে উড়ি বাবা বলে আমাকে জাপটে ধরল। অবনী পাংশু মুখে বলল, এ কি রে গোনা, এ যে সত্যি ভুতুরে কাণ্ডই শুরু হয়ে গেল। এই তো সবে শুরু, গণপতি বলল, একটু বসো, সবই নিজের চোখে দেখতে পাবে কিভাবে আমরা যে দিন কাটাচ্ছি। রাতে ঘুমোতে পারি না ভাইরে। ইস, বড্ড দেরি হয়ে গেল আজ। শেষ কাঁচা কল্লাটা মুখে পুড়ে দিয়ে ফটকে আচমকা উঠে দাঁড়ালো। তার মুখ দেখে ঠিক বোঝা যাচ্ছিল না
কিন্তু সত্যিই ভয় পেয়েছে। টের পেয়ে আনন্দই হচ্ছিল আমার। ভয় পাওয়া গলা করে আমি দাঁত মুখ চিবিয়ে উঠলাম। বসো, যাবে কি? যেতে গিয়ে কি শেষে পানটা খাওয়াবে? দেখছো না কি শুরু হয়ে গেছে? ফটকের মুখ দিয়ে কেমন গঁ গঁ শব্দ বেরোলো। আর ঠিক সেই মুহূর্তে আমাদের বহুক্ষণের উত্তেজনার অবসান ঘটিয়ে বন্ধ ঘরের মধ্যে পরপর দুটো বোমা ফাটার আওয়াজ হলো। মোমবাতি দুটো ছিটকে গিয়ে ঘর অন্ধকার হয়ে গেল। সেই সঙ্গে আত্মচিৎকার, হুড়োহুড়ি। অবনীর গলা পেলাম দরজার কাছ থেকে। দরজায় দুমদুম আওয়াজ করছে, ভয়ার্ত গলায় চেল্লাচ্ছে, খোল খোল, দরজা খোল। এ কি? কে আটকে দিল বাইরে থেকে? একটা কুকুরের কান্না ঘরের অন্ধকারকে যেন ফালাফাল করে দিল এই সময়ে। সেই সঙ্গে গণপতির আর্তনাদ, ছাড় ছাড়, একটা ঝটাপটির শব্দ। পেতলের গামলা আর থালাটা ছিটকে পড়ল মেজের ওপর ঝনঝন করে। হঠাৎ মনে হলো বরফের মতো ঠান্ডা দুখান হাত সাঁড়াশির মতো আমার গলা চেপে ধরেছে। প্রাণপণে চেঁচাতে গেলাম, কিন্তু আমার গলা দিয়ে গোয়ানির মতো সামান্য একটু আওয়াজ বেরোলো মাত্র। জ্ঞান হারিয়ে ফেলার মুহূর্তে বুঝতে পারলাম আমাদের তৈরি ছকের বাইরে ভয়ঙ্কর কিছু একটা ঘটছে, আর রক্ষা নেই। সেকেন্ড কয়েকের জন্য বোধহয় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। চোখ মেলে দেখি মেজের ওপর চিৎপাত হয়ে পড়ে আছি। সিলিংয়ের আলোটা দিব্যি জ্বলছে। ঘাড় ফিরিয়ে দেখলাম অবনী আর লালু ঘরের এক কোণে বসে ঠকঠক করে কাঁপছে। বিধ্বস্ত চেহারার গণপতি পড়ে আছে তক্তপোষের ওপর, চোখ উল্টে। ধর্মর করে উঠে গণপতির কাছে গেলাম। না, বেঁচে আছে, তবে অজ্ঞান। অতি কষ্টে বলল, জল, শিগগিরই জল আন। অবনী আর লালু দুজনেই উঠে দাঁড়িয়েছিল, কিন্তু ঘরের মধ্যে কোথাও জলের পুঁজো নেই। জলের গ্লাসগুলো উল্টে জল গড়াচ্ছিল মেজময়ে। দুই হাতে সেই জল থাবড়ে আমি গণপতির চোখ মুখে জলে ছিটে দিলাম। লালু ছুটে গেল দরজা খুলে নিমাইকে ডাকতে, কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ। অবনী আঁতকে উঠে বলল, আরে এ কি কাণ্ড! ফটকে ফটকে গেল কোথায়? সত্যি আমাদের কারো মনেই ছিল না ফটিকের কথা। তক্তপোষের নিচে টিচে সব জায়গায় দেখা হলো, ফটকে ভ্যানিস। একেবারে কর্পূরের মতো উবে গেছে যেন। এরপরে আর কোনোদিন ফটকে এ বাড়িতে আসেনি, আমরাও যাইনি। পরে শুনেছিলাম ঘটনাটা। ফটিকচন্দ্র কুণ্ডু বলে একটা ছেলে সত্যিই ছিল গণপতিদের পাড়ায়, কিন্তু সে ছিলই, এখন নেই। কমাস আগে নাকি দীঘার দিকে কোথায় বরযাত্রী হয়ে যাচ্ছিল বাসে করে, অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর তাকে ওপাড়ার নেমন্তন্ন বাড়িতে কেউ কেউ দেখেছে, ওর বরযাত্রীর পোশাকেই, গিলে করা পাঞ্জাবি, চুনোট করা ধুতি, গায়ে সেন্টের গন্ধ। প্রিয় বন্ধুগণ, গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন হয়েছে। গল্পের তরিক চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা।